আসসালামু আলাইকুম। আমি আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। জয়কুলির যে রেগুলার ক্লাস হচ্ছে, আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে জিকে। তোমরা জানো জিকে তো 10 মার্ক থাকে মেডিকেলের জন্য। কয় মার্ক থাকে? মেডিকেলে 10 মার্ক থাকবে। আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আজকে যে টপিকটা বলবো দেখো, বাংলাদেশ এবং আন্তর্জাতিক। আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানাও। এবং তোমরা যারা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অলরেডি আমাকে দেখে থাকবে তোমাদের জয়কলি পেজে। হ্যাঁ, আমার একটা ভিডিও তোমরা সবাই দেখে থাকবে, অনেক আবেগ আপ্লুত একটা ভিডিও। তো আমরা মেডিকেল পরীক্ষায় সফল হইতে গেলে আমাদের জিকের যে 10 মার্ক, সেটা অনেক ভাইটাল রোল প্লে করে। তোমরা কি আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাও? আমি আমার এখান থেকে ভিডিওটা একটু শেয়ার করি, তোমরা একটু শেয়ার করে দাও। আহসান হাবিব, সবাইকে মেনশন করে দাও। সবাই কে কোথা থেকে ক্লাস করছো সবাই জানাও। আমি আমার এখান থেকে গ্রুপে শেয়ার দিই, তোমরা শেয়ার দিতে থাকো। সবাই আশা করি ভালো আছো। আজকে আমাদের দেখো গুরুত্বপূর্ণ একটা পোর্শন, বাংলাদেশ এবং আন্তর্জাতিক। কি পড়বো, কোথা থেকে পড়বো, কতটুকু পড়বো, পরীক্ষার জন্য কি কি সাজেশন দরকার ভাই এখান থেকে। আমার এখান থেকে আমি শেয়ার দিয়ে দিলাম, তোমরাও দ্রুত শেয়ার দাও। তোমরাও দ্রুত শেয়ার দিয়ে ফেলো। কারা ক্লাস দেখছো সবাই জানা আমাকে, সবাই। আজকে আমরা মজা করে আন্তর্জাতিক জিকে ক্লাসটা করে ফেলবো সবাই। দেখো, বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে মোট প্রশ্ন আসবে কয়টা? 10টা। এই 10টার ভিতরে প্রথম 5টা প্রশ্ন হবে বাংলাদেশ বিষয়ে বলি। তার মানে তুমি দেখো, আমরা যদি মেন প্রশ্ন আলোচনা করি তাহলে 10টা প্রশ্ন থাকবে, ঠিক কিনা? এই 10টা প্রশ্নের ভিতরে বাংলাদেশ থাকবে 5টা আমার ধারণা মতে, আর 3টা থাকবে মনে করো আন্তর্জাতিক, আর 3টা থাকবে হচ্ছে সাম্প্রতিক। এইরকম করে তোমার জি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, মাসুম সাইন সবাই সবাই একটু মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে। আমরা এখনই ক্লাস শুরু করে দিব। দেখো আজকে ক্লাসের টপিক হচ্ছে কি কি। আজকে ক্লাসের টপিক হচ্ছে আন্তর্জাতিক জিকে এবং বাংলাদেশ। নেক্সট স্লাইড। তো তোমরা আমার সাউন্ড ঠিক আছে কিনা দেখো তো। জিকে ভাই মনে রাখতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি এই ক্লাসের ভিতরে এমন ভাবে পড়াই দিব, আশা করি তোমার মনে থাকবে। এবং তোমাদের কোনো গাইডলাইন মূলক কোনো প্রশ্ন যদি মানে থাকে তাহলে দেখো তোমরা করতে পারো। এখনই আমাদের জিকে ক্লাসটা শুরু হয়ে যাবে। দেখো আচ্ছা, দেখো আমাদের টপিকগুলো দেখো কিভাবে সাজানো হয়েছে। এই মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা দেখো 1988 সাল থেকে 23-24 শিক্ষাবর্ষ পর্যন্ত যতগুলো প্রশ্ন এসে গেছে, তার যে কমন প্রশ্নগুলা সেইগুলো মনে করো এই টপিকগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই টপিক থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে পোর্শনগুলা সেইগুলো টপিক ভিত্তিকভাবে সাজানো হয়েছে। তোমরা যদি এই বইটা বা এই জিমেডিজিকে হাইলাইট বইটা যদি ফলো করো, এই টপিকগুলো এই বইতে ইনক্লুড করা আছে। আশা করি এখান থেকে শতভাগ কমন পাবা তোমরা। এখন পরের স্লাইডে যাই। আচ্ছা, তোমরা কি আমাকে দেখেছো এর আগে জয়কুলের পেজে? কে কে দেখেছো দেখি তো। আমরা জিকে ক্লাসটা করব। দেখো এখান থেকে এই প্রশ্নটা অ্যানসার করতে থাকো তো। কে পারো দেখি? এখান থেকে এই প্রশ্নটা কে পারো দেখি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ভূষিত করা হয় কোন সালে? 4 ডিসেম্বর 2024, 5 ডিসেম্বর 2024, 6 ডিসেম্বর 2024, 7 ডিসেম্বর 2024। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝতে পেরেছো? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলো, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয় কয় তারিখে এবং কত সালে? এটা কিন্তু রিসেন্ট হয়েছে। তোমরা কিন্তু যদি এমসিকিউটা পারো, আশা করি তুমি মনে করো অনেক ভালো একটা জিকের প্রতি তোমার দখল আছে। বুঝতে কি পেরেছো? তোমরা এর আগে আমাকে কে কে দেখেছো দেখি তো। সবাই একটু কমেন্ট করো তো, কে কোথা থেকে ক্লাস করছো। আমরা আন্তর্জাতিক কোন পোর্শনটুকু পড়বো, কিভাবে পড়বো, কোনগুলো পরীক্ষার জন্য সর্বাধিক কমন, সেইগুলো নিয়ে আজকের এই ক্লাস কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। বুঝতে পেরেছো? এবং তোমরা জেনে খুশি হবা যে এই সকল জিকের সাম্প্রতিক এবং জিকের আন্তর্জাতিক পোর্শনটার জন্য বাজারে সর্বাধুনিক কম দামে সর্বাধিক তথ্য বিশিষ্ট একটা বই বের হয়েছে। দেখো, মেডিজিকে হাইলাইট।
এইখানে সবকিছু ইনক্লুড করা আছে, নিকটস্থ লাইব্রেরি থেকে কিনে নিবা। 110 টাকা, মাত্র 110 টাকা। বুঝতে পেরেছো? তাহলে এর আনসার কিন্তু অনেকে দিছো 7 ডিসেম্বর 2024, অনেকে দিছো উর্মি আক্তার এ। হ্যাঁ, যারা যারা এ দিছো তারা কিন্তু রাইট, যারা যারা এ দিছো তারা কিন্তু রাইট, বাকিরা কিন্তু ভুল করেছো। হ্যাঁ, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বাংলাদেশের জাতীয় কবি, সাহিত্য, এইগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা 4 ডিসেম্বর 2024, এইটা হবে আনসার। বুঝতে পেরেছো? 4 ডিসেম্বর 2024, মানে কিছুদিন আগে আর কি। বুঝতে পেরেছো? এইবার দেখো এই পরের প্রশ্নটা দেখো, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হয় কবে? প্রবাসী লাউঞ্জ এটা কিন্তু আগে ছিল না শেখ হাসিনার আমলে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম এই প্রবাসী লাউঞ্জ এই সিস্টেমটা চালু করে। ফলে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়াবলী থেকে। এইটার অ্যান্সার যদি পারো তাহলে তোমাকে 1 কেজি ধন্যবাদ। বুঝতে পেরেছো? আর আমার পরিচয় মনে হয় তোমরা সবাই জানো, আমি অলরেডি ভাইরাল হয়ে গেছি। বুঝতে পেরেছো? আমার নাম আলফাজ, আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। তোমরা মনে দেখে থাকবে আমার ওই কান্নার ভিডিওটা। তোমরা মনে করো যারা মেডিকেলে বা ডিইউ বা যে কোনো ধরনের মানে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু মেডিকেল নয়, এখান থেকে কিন্তু ভার্সিটির কোশ্চেনও আসতে পারে সাম্প্রতিক এবং এই যে তোমার জিকে আন্তর্জাতিক। বুঝতে পেরেছো? তাহলে এটার অ্যান্সার করতে থাকো, এটার অ্যান্সার করতে থাকো, দেখি কে পারো। এটার অ্যান্সার করতে থাকো, কে পারো দেখি। এটার অ্যান্সার, সঠিক অ্যান্সার দেখি। রংপুর থেকে ক্লাস করছে আব্দুল গাফুর, উর্মি পাবনা থেকে, ঝিনাইদহ থেকে। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার অনেক কঠিন, তাই না? এটার অ্যান্সার হবে 11 নভেম্বর 2024, 11 নভেম্বর 2024। বুঝতে পেরেছো? এখন বাংলাদেশ বিষয়াবলী থেকে কোন কোন প্রশ্নটুকু পড়বো। দেখো, আমরা যে ছকটা নিলাম, এই ছকটা কোথা থেকে নিলাম? এই যে নতুন বাজারে বই এসেছে, এইখান থেকে আমরা এটা নিলাম। দেখো, বাংলাদেশ এই বিষয়াবলী থেকে সব থেকে প্রশ্ন আসছে কোন জায়গায়? মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জন। এই টপিকটা যে এখন আসবে না এটাও কিন্তু বলা যায় না, এখান থেকে আবার প্রশ্ন হইতে পারে। মুক্তিযুদ্ধ তো মিথ্যা না। বুঝতে পেরেছো? মুক্তিযুদ্ধ কখনোই মিথ্যা না, এটা আসলে বাস্তব। সো এখান থেকে বারবার প্রশ্ন আসছে। দেখো 21, 22, 20, 21, 22, 23 সালে প্রশ্ন আসছে। তাহলে এখান থেকে দেখো অবস্থান, আয়তন, সীমা, বাংলাদেশের ভূমিরূপ, তোমরা সবাই স্ক্রিনশট মেরে নিতে পারো। বুঝতে পেরেছো? স্ক্রিনশট মেরে নাও। তারপরে দেখো বাংলাদেশের প্রাচীন বাংলার ইতিহাস, ওই যে আর্য মৌর্যদের ঘটনাবলী, স্বাধীনতা অর্জনের জন্য কে কোন সেক্টরে যুদ্ধ করে, এগুলো শর্টকাট মেমোরিক ভাবে মনে রাখবা। এবং ওই বইটা এগুলো খুব সুন্দর করে সাজানো অবস্থায় আছে। বুঝতে পেরেছো? এবং বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি, বাংলাদেশের জাতীয় পাখি কি, বাংলাদেশের ফল কি জাতীয়, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত, বাংলাদেশের শিক্ষানগরিক এলাকা কোনটাকে বলা হয়, রাজশাহীকে বলা হয়, ক্ষুদ্র নিগোষ্ঠীর ভিতরে সব থেকে বৃহত্তর গোষ্ঠীর নাম কি। আমি প্রশ্নগুলো করছি, তোমরা কমেন্ট করতে থাকো। বুঝতে পেরেছো? বাংলাদেশের স্বাস্থ্য সেবা, বাংলাদেশের প্রধান স্বাস্থ্য উপদেষ্টাকে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের, এগুলো কিন্তু পরীক্ষার জন্য আসবে। তারপরে দেখো যোগাযোগ ব্যবস্থা, আগের যোগাযোগ ব্যবস্থার মন্ত্রী কে ছিল? ওবায়দুল কাদের। এখন কি? এইটাই তোমার এখন ভাবতে হবে। বুঝতে পেরেছো? নদ নদী, বাংলাদেশের সবচেয়ে বড় নদী কি, ছোট নদী কি? বাঁধ, এই যে ফারাক্কা বাঁধ, এটা নিয়ে মারামারি কত ভারতের সাথে। বুঝতে কি পেরেছো? প্রাকৃতিক দুর্যোগ, এই যে রিমাল ঝড়, এই যে আমফান ঝড়, হ্যাঁ, এই যে হচ্ছে তোমার অনেক রকম কিন্তু ঝড় আসে, ওই ঝড় সম্পর্কে জানতে হবে। এদের ভিতরে সব থেকে 3 স্টার পোর্শন মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা। বুঝতে পেরেছো? এইবার দেখো বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা নিয়ে একটু পড়াশোনা আমাদের। এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো খুব সুন্দর করে সাজানো আছে। বুঝছো? মেডি জিকে হাইলাইটস, বাজারে মাত্র 110 টাকা দাম। বুঝতে পেরেছো? এই দেখো আমাদের বইটা এখানে, এই বইটা আমাদের কিন্তু এখানে দেওয়া আছে, মেডি জিকে হাইলাইটস। এখানে অপ্রয়োজনীয় কোনো তথ্য নেই, যেটুকু পরীক্ষা আসবে সেইটুকু এখানে দেওয়া। বুঝতে পেরেছো? মাত্র 110 টাকা দাম। এই দেখো সংবিধান এবং প্রশাসনিক কাঠামো, এখান থেকে সংবিধান, বাংলাদেশের সংবিধানের কয়টা ধারা আছে এগুলো পড়তে হবে। বিভিন্ন স্থাপনা, বিখ্যাত স্থান, বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত যে হেরিটেজ আছে, ওয়ার্ল্ড হেরিটেজ, বাংলাদেশের সুন্দরবন, বিশ্ব অঙ্গনে বাংলাদেশ, শান্তিরক্ষা মিশনে যে কাজ করেছে সেটা নিয়ে পড়বা। বাংলাদেশের সাহিত্য পুরস্কার সম্মাননা, বাংলাদেশের খেলাধুলা, বাংলাদেশ যে জিতলো গতদিন, কার বিরুদ্ধে জিতলো বলো তো? গতদিন যে 16 ডিসেম্বর পরীক্ষা আসতে পারে, 16 ডিসেম্বর বাংলাদেশের একটা খেলা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেইখানে কে কত রান করছিল, কিভাবে জয়লাভ করছিল, এগুলো কিন্তু সাম্প্রতিক নিয়ে তোমার পড়াশোনা করা লাগবে। উর্মি, বুঝতে পেরেছো? ফারদিন ইসলাম, সবাইকে বুঝতে পেরেছো? ক্লাস সবাই বলো। এখান থেকে সূরা সুলতানা জয়িতা, তোমরা আমাকে অনেকে দেখে থাকবে, অলরেডি বলতেছো ভাই আপনাকে আমি দেখেছি। আচ্ছা থ্যাংক ইউ, দেখে থাকলে তো অনেক ভালো, তাই না? পড়াশোনায় পটু হইতে হবে। বুঝছো? তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে
মনে করো পরীক্ষার হলের যে ভীতি, এই ভীতি কাটানোর ক্ষেত্রে তোমার বেশি পরিমাণ চটপটি হইতে হবে, কথা বলার ধরন চেঞ্জ হয়ে থাকতে হবে, কারণ পরীক্ষার সময় প্যানিক অ্যাটাক হওয়া যাবে না। বুঝতে পেরেছো? তাহলে দেখো বাংলাদেশের পরিস্থিতি পড়বা, আবহাওয়া, জলবায়ু, অর্থনীতি, গণমাধ্যম, এগুলো সব পড়তে হবে আমাদের। আন্তর্জাতিক, যেটা আমাদের সব থেকে ভাইটাল রোল এবং একদম অজানা, যারা বর্তমান মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে কিন্তু জিকের ক্ষেত্রে 10 মার্ক থাকবে, তার ভিতরে 5 মার্ক থাকবে হচ্ছে মানে বাংলাদেশি বিষয়াবলী, আর 3 মার্কের মতো থাকতে পারে আন্তর্জাতিক, আর 2 মার্কের মতো থাকতে পারে মনে করো তোমার সাম্প্রতিক। এইভাবে একটু বিশ্লেষণ হবে। বুঝতে পেরেছো? তাহলে সব থেকে গুরুত্ব দিবা কাকে? বাংলাদেশ বিষয়াবলীকে, তারপরে কাকে? আন্তর্জাতিককে, তারপরে কাকে? তারপরে হচ্ছে সাম্প্রতিক। দেশ, মহাদেশ, দেখো আমি যদি এখান থেকে প্রশ্ন করি বাংলাদেশ কততম দেশ, আবার বিশ্বের সব থেকে ছোটতম দেশকে, সবচেয়ে বড় দেশ কোনটি, মহাদেশ কয়টা বলো তো? 7টা মহাদেশ। এর ভিতরে শীতলতম মহাদেশ কোনটিকে বলা হয়? আমি প্রশ্ন করছি, তোমরা কমেন্ট করো। বুঝতে পেরেছো? আমি সব পড়বো। রাজধানী বলো তো, এই যে মালয়েশিয়ার রাজধানীর নাম কি এবং এইখানকার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম কি? সবাই বলো তো। বন্ধু আমিও আছি, তোমার বন্ধু ফারদিন। আচ্ছা ঠিক আছে। উম্মে হাবিবা, কয়েকটা পেজ দেখান বইটার। ও কয়েকটা পেজ দেখবা? আচ্ছা তোমাকে কিছু পেজ দেখায়। দেখো এখানে একটু বইয়ের কাহিনী দেখো। প্রথমে হচ্ছে তোমার পরিসংখ্যান আছে, দেখো পরিসংখ্যান দেওয়া আছে এখানে, পরিসংখ্যান দেওয়া। তারপরে মনে করো সাম্প্রতিক বিষয়াবলীর পার্টগুলো এক নজরে হাইলাইট আকারে দেওয়া। এখানে তোমার বাংলাদেশের কোটা আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থান দিয়েই প্রথমে শুরু। তারপরে দেখো আস্তে আস্তে জুলাই বিপ্লব, শেখ হাসিনার পালায়ন, তারপরে হচ্ছে স্বাধীনতা ও স্বাস্থ্য চিকিৎসা, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, স্বাধীনতা পদক পুরস্কার, হ্যাঁ, বাংলাদেশের পরিস্থিতি, তারপরে গিয়ে লাস্টের দিকে আন্তর্জাতিক। বুঝতে পেরেছো? এই যে মহাদেশগুলো কত সুন্দর করে সাজানো। সো এই বইটা তোমরা এখান থেকে সংগ্রহ করে নেবে, একদম ছোট বই, কিন্তু খুব দ্রুত শেষ করতে পারবা লাস্ট মুহূর্তের। জয়কলির সবগুলাই হাইলাইটস আছে, বাট এই হাইলাইটটা সর্বাধুনিক লেটেস্ট। বুঝতে পেরেছো? মানে একসাথে, হ্যাঁ, 20 টাকা নেবো না 20 টাকা নেবো, সব দুইটাই সেম। বুঝতে? রাজধানী তাহলে দেখো মালয়েশিয়ার রাজধানী, হ্যাঁ, মালয়েশিয়ার রাজধানী কি? কুয়ালালামপুর না? আর মুদ্রার নাম কি? রিঙ্গিট। সবাই যারা অ্যান্সার করেছে তারা রাইট, রিঙ্গিট। হ্যাঁ, রিঙ্গিট। এই দেখো আইনসভা, পার্লামেন্ট, বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট, ভারতের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্লামেন্ট নিয়ে তোমার পড়াশোনা করা লাগবে। এখান থেকে কিন্তু হাঁস মুরগি শুধু চুরি করলে হবে না। সাগর, মহাসাগর, বাংলাদেশের মানে নীল নদ নিয়ে পড়াশোনা করবা। বাংলাদেশের সাগর কয়টা, মহাসাগর কয়টা? সাগর বাংলাদেশে তো বঙ্গোপসাগর ছাড়া নাই, একমাত্র বদ্বীপ বলা হয়। হ্যাঁ, বিভিন্ন সম্পদ, বিখ্যাত ব্যক্তির ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা ওই বইতে একদম ইনক্লুড করা আছে। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, গ্রামীণ ব্যাংকের জনককে, গ্রামীণ ব্যাংক আর কোন কোন দেশে চালু আছে, এগুলো নিয়ে, এবং গ্রামীণ ব্যাংকের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে হচ্ছে নোবেল প্রাইজ পায়, সেটা সম্পর্কে তোমার জানা লাগবে, কত সালে নোবেল পুরস্কার পায়। হ্যাঁ, এবং 30 এর প্রবর্তককে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা, ইতিহাস, যুদ্ধ, বিগ্রহ, যুদ্ধ নিয়ে 3টা যুদ্ধ পড়লে এনাফ। একটা আছে তোমার এই যে গাজার যুদ্ধ পড়বা, আর একটা আছে রাশিয়া ইউক্রেন, আর একটা যুদ্ধ পড়বা, সেটা হচ্ছে সিরিয়া। হ্যাঁ, সিরিয়ায় যে বর্তমান নতুন সরকার আসছে, এই সম্পর্কে পড়তে হবে তোমার। বুঝতে পেরেছো? এই যে শাহিনা আক্তার, মায়া, উর্মি, এই যে রাইট অ্যান্সার দিয়েছো। আহসান হাবিব এক, ঠিক আছে। তাহলে বিভিন্ন সনদ এবং চুক্তি, এটা নিয়ে তোমার পড়াশোনা করা লাগবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো আমাদের আর কি টপিক আছে, সংস্থা, খেলাধুলা, পুরস্কার, সম্ভাবনা। বলো তো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থান করে? সার্কের, SAARK, হ্যাঁ, সার্ক। এই সার্কের সদর দপ্তর কোথায় অবস্থান করে? সবাই কমেন্ট করো। পুরস্কার এবং সম্ভাবনা, মানে সম্ভাবনা, তোমার ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরস্কারগুলোই পড়লে আপাতত এনাফ। খেলাধুলার ভিতরে কি পড়বা? অলিম্পিক গেমস সম্পর্কে পড়বা। কাতারে যে অনুষ্ঠান, কাতারে গিয়েছিল না ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে তো তিনি 30 প্রবর্তক দিয়েছিল। কম্পিউটার, বলো তো কম্পিউটার সম্পর্কে যদি তোমার একটা প্রশ্ন করা হয়, তাহলে প্রথম কি প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষার টিচাররা করতে পারে? বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? এখান থেকে প্রশ্ন আসতে পারে। বায়ুমণ্ডল, দেখো বলো তো বায়ুমণ্ডল সম্পর্কে কি প্রশ্ন আসতে পারে? ধরো আমার কাছে প্রশ্ন করতে দিয়েছে, তাহলে আমি কি করব প্রশ্ন বায়ুমণ্ডল সম্পর্কে? বায়ুমণ্ডলের কয়টা স্তর আছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসটি বেশি পাওয়া যায়, কোন গ্যাসটি গ্রিন হাউস ঘটায়, এইগুলোই তোমার পড়তে হবে। ওকে? মহাকাশ সম্পর্কে যদি পড়া হয়, বলো তো মানে আমাদের পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? আলফা সেন্টারো।
আলফা সেন্টোরাই। হ্যাঁ, এটা হচ্ছে এখানকার অ্যান্সার। অ্যাক্রোনিম পড়বা, সাথে দর্শনীয় স্থান, উচ্চতম পাহাড়, পর্বত, নদী, নালা এগুলো পড়বা। এবার এই প্রশ্নটা অ্যান্সার করো। আমি কিন্তু অনেকগুলো কোশ্চেন করে দিয়েছি তোমাদেরকে, ওইগুলো অ্যান্সার করো তো কেমন ক্ষমতা তোমার। তারপরে তো তুমি মেডিকেলে চান্স পাবো, তাই না? মেডিকেলে তো সহজ না। তুমি যদি 4 ঘন্টা পড়ো, তোমার বন্ধু 4 ঘন্টা পড়তেছে, তার মানে পরীক্ষা দেবে তোমার 1.5 লাখ, সেখান থেকে নেবে কয়জন? এই 5300 জন, 380 জন। তাহলে তুমি যদি তার থেকে একটু ব্যতিক্রম, বা ও যদি 4 ঘন্টা পড়ে, তুমি যদি তার থেকে 5 মিনিট না বেশি পড়ো, তাহলে তুমি ওকে টপকাইতে পারবে না, ঠিক কিনা? সো তোমাকে পরিশ্রম করাই লাগবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি নিজেই কোনো অফলাইন কোচিং করিনি, নিজেই পড়াশোনা করছি বই কিনে, বুঝতে পেরেছো? এবং নিজেই টিউশনি করাইতাম, তোমরা তো অলরেডি দেখে ফেলাইছো, তাই না? পরিশ্রমের কোনো বিকল্প নেই। এবং তুমি যদি পরিশ্রম করো, আল্লাহ তোমার সাথে কখনোই জুলুম করবে না। যে ছেলেটা সারাদিন পড়ছে, মাথার চুল পড়াইছে, গায়ে মাংস নেই, সে অবশ্যই অবশ্যই চান্স পাবেই কোনো না কোনো জায়গায়, হোক মেডিকেল হোক ভার্সিটি। ওকে, নেপাল কাঠমান্ডু, ঠিক আছে, নেপাল কাঠমান্ডু। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক না তো, সার্কের সদর দপ্তর নেপাল কাঠমান্ডু, নেপাল, নেপাল কাঠমান্ডু। ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বে অনুপ্রাণিত হয়ে বিশ্বজুড়ে কতগুলো 30 ক্লাব গঠিত হয়েছে? বলো তো, কতগুলো 30 ক্লাব গঠিত হয়েছে? মোহাম্মদ ইউনুসের উপর ভিত্তি করে চিন্তা করতে পারছো তিনি কত বড় বিখ্যাত মানুষ? তাহলে এটার অ্যান্সার কত হবে বলো তো? তুমি কি ভাবতে পারো ডক্টর মোহাম্মদ ইউনুস কত বড় একজন ব্যক্তি? চিন্তা করা যায় ভাই? এটার অ্যান্সার হবে দেখো 4600। বুঝতে পেরেছো? 46টি 30 ক্লাব গঠিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো বাছাইকৃত করে এখানে তুলে ধরা হয়েছে। সো এই এমসিকিউ গুলো এখানে আমরা 20টা এমসিকিউ সলভ করব মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, একদম 5 স্টার ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? এবং কখনোই ভুলবা না, এই ছোট্ট একটা সুন্দর সোনামণির মতো একটা বই দেখতে এটা কিনে ফেলবা। বেশি পেজ না, 110টা পেজ, বুঝছো? অনেক সুন্দর করে লেখা, কিনে ফেলবা। 4 দেখো, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংস্থার সরকারের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার এই পর্যন্ত কতগুলো কমিশন তৈরি করেছে? কতগুলো কমিশন তৈরি করেছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, বলো তো? কয়টা করেছে বলো? সবাই কমেন্ট করো এটা। অন্তর্বর্তীকালীন সরকার কয়টা কমিশন করেছে? এই যে স্বাস্থ্য কমিশন, শিক্ষা কমিশন, এই যে পুলিশ কমিশন, হ্যাঁ, সংস্কার কমিশন, এগুলো মনে করো 11টা করছে। হ্যাঁ, এই 11টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, 11টা। তাহলে মনে থাকবে তো কয়টা? আবার সবাই বলো, কমেন্ট করো, কয়টা কমিশন তৈরি করেছে? স্বাস্থ্য কমিশন, সংস্কৃতি কমিশন, অনেকগুলো কমিশন তৈরি করেছে, বুঝছো? ভাই টপার, ভাই আপনার না এক্সাম? হ্যাঁ, আমার এক্সাম, আমার প্রফ চলছে, বুঝছো? প্রফ এক্সাম চলছে, তাও তোমাদের ক্লাস নিতে আসলাম। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। আচ্ছা ঠিক আছে, নীলিমা, তাসনিম, এই সবাই কমেন্ট করো, এটা কত হবে? 4 এর কত হবে বলো? এইবার দেখো বাংলাদেশ বিষয়ে বলি, এইবার তুমি হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আমার কথা সব জানতে পারবা। দেখো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হ্যাঁ, আমি কিন্তু অনেক আন্দোলন করেছি, বুঝছো? তোমরা কেউ কি আন্দোলনে অংশগ্রহণ করছিলা বলো? প্রথম দফা দেখো, চাকরিতে কোটা ব্যবস্থা প্রবর্তন করা 1972 সালের ঘটনা দিয়েই কিন্তু এই দেশ কিন্তু আবার নতুন করে স্বৈরশাসক চালানো হয়েছে। দেখো, কোটা সংস্কারের প্রথম দফা আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা বাতিলের পরিপত্র জারি করা হয় কয় তারিখে? 4 অক্টোবর। এটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট এই যে কোটা বাতিলের অবৈধ ঘোষণা করার রায় দেয় কবে? 5 জুন 2024। এই ঘটনা শোনার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই আন্দোলন করা শুরু করে দেয়। এই লাইনটার পরেই দেখো, রিট মুক্তিযুদ্ধ কোটা এই যে বাতিলের, মনে করো এই সালে বাতিল করেছে মুক্তিযুদ্ধ কোটা, অতটা নিব না, মানে অতগুলো নিব না, বাট এইখানে আবার সেগুলা এই 24 সালে এসে বলছে কি আবার মুক্তিযুদ্ধ বেশি করে চালু করব কোটা। তখনই এই ডিউর স্টুডেন্টরা প্রথমে আন্দোলন শুরু করে দেয়, বুঝতে পেরেছো? এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক নতুন একটা সংস্থা তৈরি হয় 1 জুলাই। এই সেই জুলাই বিপ্লব শুরু হয়ে গেল। হ্যাঁ, এই যে 1 তারিখ, এই সেই 1 তারিখ, যে 1 তারিখে তুমিও সাক্ষী, আমিও সাক্ষী, তোমার পিতামাতাও সাক্ষী, বুঝতে পেরেছো? তারপরে দেখো, পরবর্তীতে ব্লকেট কর্মসূচি দেওয়া হয় ওই 6 জুলাই, তার 5 দিন পরে। দেখো, তারপরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হয় কে? এই যে আবু সাইদ। প্রথম শহীদ কে? আবু সাইদ, এই রংপুরে বাড়ি। হ্যাঁ, ওর বোনের কান্না দেখে আমি কেঁদে গেছিলাম, আমিও। দেখো, প্রতিবাদে কমপ্লিট শাটডাউন। দেখো, এখানে কিন্তু 2 রকম শাটডাউন আছে, একটা ব্লকেট আর একটা আছে কমপ্লিট শাটডাউন। কমপ্লিট শব্দটি বললে 18, কমপ্লিট মানে কি 18। ওই যে নেট টেট সব বন্ধ করে দেয়, পলক কি বলে, নেট বন্ধ করেনি, হ্যাঁ, বন্ধ হয়ে গেছে।
এবার দেখো কত সুন্দর, এই যে তারপর একটা কোর্ট থেকে রায় দিল শেখ হাসিনা নিজের প্রাণ বাঁচানোর জন্য যে হ্যাঁ হ্যাঁ এই এত করে কমাবো এত করে বাড়াবো। দেখো সেই কোটা কত 5% নিয়ে আসে ওরা ভয়তে, তারপরেও এক দফা দাবি দিয়ে সব শেষ হয়ে গেল শেখ হাসিনার সম্পদ। আচ্ছা দেখো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মার্চ ফর জাস্টিস, হ্যাঁ এটা হচ্ছে 31 জুলাই। দেখো 31 জুলাই এর 5 দিন পরে গিয়ে 5 আগস্ট মানে কি হয় লং মার্চ ডেকে দেয়। 1 আগস্ট দেখো কি করে, রিমেম্বারিং আওয়ার হিরোস, এইটা কিন্তু এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিমেম্বারিং আওয়ার হিরোস, যারা যারা মারা গেছিল না একটু আগে, তাদেরকে স্মরণ করার জন্য একটা তারিখ, হ্যাঁ ওই তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? রিমেম্বারিং আওয়ার হিরো। দেখো আগে 1 জুলাই পাইছিলাম, আর কিন্তু 1 আগস্ট, দীর্ঘ 1 মাস হয়ে গেল আমাদের মারামারি, বুঝতে পেরেছো? সেই মারামারিতে যদিও আমিও ছিলাম, তুমিও ছিলে, সবাই ছিল, বুঝছো? হ্যাঁ এই ঘটনা এক সময় আমাদের পিচ্চি বাচ্চারা পড়বে, হ্যাঁ যদিও এখনো বিয়ে হয়নি, কারণ বাচ্চা হয়ে কোথা থেকে কও। এখন দেখো সরকারের পদক্ষেপের দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচি গ্রহণ করা হয়। লকডাউন মানে তখনও মনে করো 144 ধারা জারি করে, সেটাকে ভেঙে আমরা রাস্তায় নেমে পড়ি। তো দেখো কত সুন্দর করে সাজানো ঘটনাগুলা। এর জন্য তোমার একটা বই দরকার, সেই বইটার জন্য তুমি মিডিয়া হাইলাইটসটা কিনে ফেলবা। এটা কিন্তু ফাইনাল সাজেশন, এখানে হাবিজাবি কোনো কথা লেখা নাই, যেটুকুই পরীক্ষা আসবে ওইটুকু লেখা, বুঝতে কি পেরেছো? তারপরে দেখো এই যে ঢাকা টু লং মার্চ হয়ে গেল, আর শেখ হাসিনা কি হয়ে গেল, পালাই গেল। পরে দেখলাম যে এই যেদিনকে ঢাকা টু লং মার্চ হলো সেদিন কিন্তু নেট অফ, যখন নেট ওপেন করে দিল 2টার দিকে, তখনই মনে করলাম ভালো একটা কোনো নিউজ আছে। হ্যাঁ যখনই নেট খুলে দিল তখনই বুঝলাম যে কোনো একটা ভালো নিউজ আছে, পরে দেখি যে শেখ হাসিনা চলে গেছে। আচ্ছা তারপরে দেখো 5 সেপ্টেম্বর এই কাহিনীটা মনে রাখবা। আর এই যে বিশেষ সেল গঠন করে হচ্ছে 28 অক্টোবর, এটাও মনে রাখবা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, বুঝছো? এইটা আমার খুবই গুরুত্বপূর্ণ, এইটা থেকে একটা এমসিকিউ পাবা। হ্যাঁ এখন ভাই এইটা শর্টকাটে মনে রাখা যায়। দেখো 6 আগস্ট 8 আগস্ট 6-8-8 ভালো করে মনে রাখো। 6 আগস্ট মানে তোমার 5 আগস্ট পরের দিন, যেদিনকে পালায়নের পরের দিন। হ্যাঁ পালায়নের পরের দিন কি হয়, দেখো 6 আগস্ট কি হয়, বিলুপ্ত হয়ে যায়। 6 আগস্ট কি হয়, সরকার বিলুপ্ত হয়। এই যে 6 আগস্ট সরকার কি হয়, বিলুপ্ত হয়। 6 আগস্ট সরকার বিলুপ্ত হয়। এই দেখো রাষ্ট্রপতি ঘোষণা দেয় এবং মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 8 আগস্ট শপথ গ্রহণ, ওই অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এবং শপথ গ্রহণ করে কবে বলো তো তাহলে? শপথ গ্রহণ করে কবে? এই যে শপথ ওই দিনই করা হয় 8 আগস্ট। এবং দেখো নারী সদস্য কয়জন ছিল? 4 জন। পরীক্ষা কিন্তু এটা আসবে। নারী সদস্য কয়জন? নারী 4। হ্যাঁ 4টা বউ থাকে না এরকম। দেখো বর্তমান উপদেষ্টার সদস্য সংখ্যা কয়জন? 24 জন। হ্যাঁ এখন সর্বকনিষ্ঠকে এর ভিতরে বলো তো, সর্বকনিষ্ঠকে বলো তো? আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম হচ্ছে সর্বকনিষ্ঠ। পরীক্ষা কিন্তু আসবে। আর এই যে মাহফুজ আলম, এই শব্দটার দিকে তাকাও, এ কিন্তু মাস্টার মাইন্ড বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের। তাহলে পরীক্ষা যদি আসে এই কোশ্চেনটা আসে বলো তো, শেখ হাসিনা, আব্দুল গফুর, সুরায়া সুলতানা, সাবিরা এসকি মনে করো, আজকে আমি সঠিক নামটা উচ্চারণ করলাম তোমার, সাবিরা। হ্যাঁ মুখস্থ করতে হবে, ভুল করি প্রতিদিন। ভাই এখন বুক কিনে পড়ে কি কমপ্লিট করা হবে? আর কমপ্লিট করতে পারবো মানে একদম ছোট বই, বুঝছো? দামও কম, হ্যাঁ দামে কম, আবার সাইজও কম, সো পড়ে শেষ করতে পারবা। আমি এখনই পড়ে শেষ করে দিতে পারবো। দেখো কত মানে ছোট, 110 পেজের মতো, বুঝছো? মাত্র 110 টাকা দাম। এবং হাবিজাবি কোনো কথা লাগা নেই, যেগুলো আসবে সেগুলো দাও এখানে। হ্যাঁ শেষ করতে পারবা? আমি 10 বার শেষ করবো, বুঝছো? তুমি কেন পারবা না? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড কে? কমেন্ট করো মাস্টার মাইন্ড কে, সবাই বলো মাস্টার মাইন্ড কে বলো। আচ্ছা শেখ হাসিনা পালায়ন, সানজিয়া সাম্মি। আচ্ছা ঠিক আছে, এইটা অ্যান্সার করো তো দেখি। একটু আগে পড়লাম নারী বিষয়ক কমিশন, নারী বলো। শিরিন, অধ্যাপক জিনাত আরা, নাসরিন, রৌনক জাহান। দেখো নারী শিরিন, নারী শিরিন। হ্যাঁ এটা দিয়ে মনে রাখবা, তাহলে ওটা শিরিন আনসার হবে। কিন্তু এআই ইন্টেলিজেন্স বিষয়ে অনার্স কোর্স চালু করেন কোন বিশ্ববিদ্যালয়? এআই এটা কিন্তু সাম্প্রতিক, হ্যাঁ এবং আন্তর্জাতিকও বটে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই মানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কোন ইউনিভার্সিটি প্রথম চালু করেন? এখানে ব্র্যাক ইউনিভার্সিটি বলে তুমি কিন্তু এটাকে অ্যান্সার করতে পারো না। ব্র্যাক ইউনিভার্সিটি না কিন্তু ভাই, এটা কিন্তু গ্রিন ইউনিভার্সিটি। হ্যাঁ, গ্রিন মানে সবুজ, মনে রাখবা। হ্যাঁ, যদিও এটা বাংলাদেশের ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের ইউনিভার্সিটি। হ্যাঁ, ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের। রাষ্ট্র কমিশনের, দেখো আমি এইগুলো তোমার একদম শর্টকাটে মনে রাখা দিচ্ছি। হ্যাঁ, তোমরা এইটা আমার সাথে মাত্র 5 মিনিট সময় দাও, আমি তোমার এটা মুখস্থ করে দিচ্ছি এখনই। এখনই তোমার এটা মুখস্থ করে দিচ্ছি। দেখো এদিক তাকাও, সবাই তাকাও, সবাই। এটা আমি মুখস্থ করে দিচ্ছি। দেখো কি বলে, কিভাবে দেখো। দেখো সংবিধান, মনে রাখবা সংবিধান আলী, সংবিধান আলী। তাহলে সংবিধান নামক ব্যক্তি, তার নাম কি? সংবিধান আলী। তাহলে দেখো আলী রিয়াজ, আলী রিয়াজ, আলী রিয়াজ এই সংবিধান সংস্থার কমিশনের প্রধান। সংবিধান আলী, সংবিধান আলী। মুখস্থ শেষ? হ্যাঁ, গেল। নির্বাচন, এখন নির্বাচনে কে দাঁড়ায় আর কে মায়ের খায়? হিরো আলম। তাহলে দেখো, ও দেখো বদিউল আলম, এই দেখো বদিউল আলম। নির্বাচন কে দাঁড়ায়? হিরো আলম। তাহলে ওই আলম, দেখো তাকাও। হ্যাঁ, এবার পুলিশ, পুলিশ কি ছিল আগে? রাজা ছিল না? পুলিশ আগে কি ছিল? রাজা ছিল। এখন কি? এখন জনগণের খাদেম, ঠিক না? এখন দেখো পুলিশ, পুলিশ প্রশাসন কমিশনের, দেখো রাজ, সফর রাজ। পুলিশ কি করবে? রাজা ছিল আগে, বাট এখন প্রজা। বুঝতে পেরেছো? তাহলে সফর রাজ। এবং কি মনে রাখবো? পুলিশ রাজা, পুলিশ রাজা, সংবিধান আলী। তারপরে কি পড়ালাম? নির্বাচন হিরো আলম, নির্বাচন হিরো আলম। মনে থাকবে? হিরো আলম না, যদিও বদিউল আলম। বুঝতে পেরেছো? মনে রাখার সুবিধার্থে আর কি। হ্যাঁ, এবার দেখো দুদক। ও দুদক, দুর্নীতি হয়, দুদক, দুর্নীতি কমিশন। দুর্নীতি কোন পত্রিকায় উঠে ভাই? কোন পত্রিকায় বলো? ইত্তেফাকে উঠে না? ইত্তেফাক, ইত্তেফাকে দুদকের কাহিনীগুলো উঠে না, দৈনিক ইত্তেফাকে। তাহলে মনে রাখবা ইফতেখারুজ্জামান, ইফতেখারুজ্জামান। তাহলে দৈনিক ইত্তেফাক দুদক, দৈনিক ইত্তেফাক দুদক, এভাবে মনে রাখতে পারো। ভালো লাগছে? দেখো তো হিরো আলম সিংহ মার্কা। আচ্ছা ঠিক আছে। সাজিদ আলম খান প্রহর। আচ্ছা, পুলিশ রাজত্ব করেছে এতদিন, এখন রাজত্ব করছে আমরা, তাই না? সংবিধান আলী। জনপ্রশাসন কমিশনার, এবং যারা জনগণ তারা কি হয় বলতো? তারা কি হয়? মুরিদ হয় না? যারা মুরিদ তারাই তো জনগণ, তাই না? তাহলে দেখো মুইদ, মুইদ চৌধুরী, মুইদ চৌধুরী। তাহলে মনে রাখবা জনপ্রশাসন মুইদ চৌধুরী, জনপ্রশাসন মুইদ চৌধুরী। এবার দেখো স্বাস্থ্য, এবার স্বাস্থ্য শব্দটি আসলে মনে রাখো খান খান হয়। স্বাস্থ্য কি হয়? খান খান হয়। তার মানে দেখো এমআর খান, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ডাক্তার, সাতক্ষীরার বাড়ি, এমআর খান। বুঝছো? ওই খান শব্দটি থাকলে মনে করো তারা স্বাস্থ্য খাত। হ্যাঁ, পারবো না? তাহলে দেখো স্বাস্থ্য, ও লাস্টে আজাদ খান, লাস্টে কি খান? আজাদ খান। স্বাস্থ্য খান খান। এবার গণমাধ্যম, এবার গণমাধ্যমে কি হয়? আহ্বান করে না কোনো কিছু? নির্বাচন আহ্বান করে, মানুষকে ডাকার আহ্বান করে। তাহলে মনে রাখবা গণমাধ্যমে কি হয়? আহ্বান করে, মানে আহমেদ, কামাল আহমেদ, কামাল আহমেদ, কামাল আহমেদ। মনে থাকবে? এই পেজটা দিয়ে তুমি মনে রাখবা যে এই পুরো বইটা কিভাবে এত শর্টকাটে মনে রাখা যায়। তুমি এইভাবে সাজাবা, নির্বাচন হিরো আলম, পুলিশ রাজা, তারপর হচ্ছে সংবিধান আলী, দুদকে দৈনিক ইত্তেফাক, তারপর জনপ্রশাসন মানে মুরিদ, হ্যাঁ, স্বাস্থ্য মানে কি? খান। গণমাধ্যম আহ্বান করবে, গণমাধ্যমে কি করবে বলো? গণমাধ্যমে আহ্বান করবে। ভাই এগুলো কি আসে পরীক্ষায়? আরে একটু আগে তো আসছিল, দেখো না, এই যে পরীক্ষা আসছিল একটু আগে, দেখো এই নারী, দেখো নারী সংস্থার কমিশন আসছিল পরীক্ষায়। এখন আমরা নারী, দেখো নারী শিরিন, নারী শিরিন, নারী শিরিন। আর শ্রমিক, দেখো শ্রমিকে কি হয় বলতো? শ্রমিক সুলতান, শ্রমিক সুলতান, শ্রমিক সুলতান, শ্রমিক সুলতান, শ্রমিক সুলতান। মনে থাকবে? কারণ এইটুকু পড়াই দিলাম আমি তোমাকে, এইটুকু বুঝালাম যে পরীক্ষা আসার জন্য তোমার পড়ায়নি। কিভাবে এই জিনিসগুলো মনে রাখা যায় সেই কৌশলটাকে বললাম। এখন এই কৌশলটা তুমি অ্যাপ্লাই করবা এই সামান্য কয়টা পেজে। বুঝতে পেরেছো? বাসায় কিনবা, কিনে এখান থেকে সাম্প্রতিক এবং আন্তর্জাতিক প্রশ্নটুকু পড়ে রাখবা। ওকে? এখন দুদকের নতুন চেয়ারম্যানগুলো এগুলো সুন্দর করে রিডিং দিবা, একটা নজরে দেখে নাও। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পরিকল্পনা কমিশন, কি কি তিনি পরিকল্পনা নিয়েছেন, এইগুলো বেশি ইম্পর্টেন্ট এর থেকে। বুঝতে পেরেছো? অর্থ উপদেষ্টা কাকে দেওয়া হয়? এই দেখো অর্থ উপদেষ্টা কাকে করা হয় বলো তো? এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এবার নতুন নির্বাচন কমিশনের ভিতরে দেখো, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, এটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কয় সদস্য বিশিষ্ট? 5 সদস্য বিশিষ্ট। এবং কাকে ক্ষমতা দেওয়া হয়েছে? গণপ্রজাতন্ত্রীকে। এবং কত নম্বর অনুচ্ছেদ ক্ষমতা বলে? 118।
হ্যাঁ, এগুলো পড়বা। এবং কত নম্বর নির্বাচন? এটা 14তম নির্বাচন। নাসিরউদ্দিন, বুঝছো? শেখ হাসিনার বিরুদ্ধে কিছু মামলা হয়েছে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, পুনর্গঠন বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা বলো তো দেখি কেমন পারো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা কয়জন বলো তো? এটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হচ্ছে 3 জন সদস্য সংখ্যা, এটা মনে রাখবা। কয়জন? 3 জন। কয়জন? 3 জন। সবাই বলো কয়জন? 3 জন। মনে থাকবে? সবাই একটু কমেন্ট করো সবাই। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা এমসিকিউ। চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর নির্ধারণ করে আদেশ জারি করা হয়েছে, এটা কয় তারিখে বলো তো? কয় তারিখে আদেশ জারি করা হয়েছে? চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, বলো তো কে পারবা? দেখি সবাই অ্যানসার করতে থাকো, সবাই অ্যানসার করো, সবাই। অ্যানসার করেছো? এটা হচ্ছে 18 নভেম্বর 2024, এটা মনে রাখবা। 18 নভেম্বর 2024, 18 নভেম্বর 2024। প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, ব্যাংক গভর্নর, বিসিবি। হ্যাঁ, এটা মনে রেখো, এটা পরীক্ষা আসতে পারে। মুক্তিযুদ্ধ অবদানের ভিতরে দেখো হাটাজারি কাপ্তাই সড়কের বায়ু গ্রামে এবং ইউনিসের যে গ্লোবাল এজেনম্যান এবং হ্যান্স রাইটসের ইউনিক সামাজিক যে গ্লোবাল ব্যবসাটা, এটা একবার রিডিং দিলে হবে। আপাতত গ্রামীণ ব্যাংক নিয়ে তোমার পড়াশোনা করতে হবে। এখান থেকে এইগুলো না পড়ে এই গ্রামীণ ব্যাংকটা পড়িও, পরীক্ষা 1 মার্ক আসবে না। গ্রামীণ ব্যাংকটা খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রামীণ ব্যাংকে দেখাতে কি উনি যখন প্রথম চালু করে এই গ্রামের ক্ষুদ্র যারা নিগোষ্ঠী মহিলাগুলাকে নিয়ে, তখন ওদেরকে লোন দেওয়া শুরু করে যে এই টাকা নিয়ে তুমি একটা মুরগির খামার করো, একটা ঘর বাড়ি করো, করে ওখান থেকে কিছু ফসল উৎপাদন করো। এইভাবে তিনি ক্ষুদ্র ঋণ দিতে দিতে তার ব্যাংক বড় করে ফেলায়। এইটাকে কপি করে বিভিন্ন জাপান, হ্যাঁ, জাপান এই সকল দেশগুলো কি করে? কপি করে একে। এখন দেখো এটাতে আমাদের পড়তে হবে যে এই 1976 সালে আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে 76 সালটা খুবই গুরুত্বপূর্ণ। কয় সাল? 76 সাল। কয় সাল? 76 সাল মনে থাকবে। এবং তিনি এই 3 তত্ত্ব বা 30 তত্ত্ব প্রদান করেন। এই 3 তত্ত্বের ভিতরে কি ছিল দেখো, দেখো দারিদ্রতা, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ, এই 3টা। তাহলে 3 পরীক্ষা আসতে পারে। 3 যেহেতু খেলা, তাহলে এখানে মেডিকেলের মেলা, তাহলে পরীক্ষা আসতে পারে যে 30 ভিতরে কোনটি সত্য নয়। হ্যাঁ, তিনি দেখো ওয়ার্ল্ড 30 22 ভাষায় অনুদিত হয়েছে, 22টা ভাষায় অনুদিত হয়েছে। বাকিগুলো এই যে অলিম্পিকের কাহিনী এখানে আমি আগেও পড়াইছি, এখানে দেওয়া আছে খুব সুন্দর করে। উল্লেখযোগ্য যে জিনিসগুলো দেখো তিনি কি কি কাজ করেছেন এখানে দেওয়া আছে। রাজনৈতিক জীবনে ইউনুসের দেখো কত সালে নোবেল পুরস্কার পায়, এই জিনিসটা মনে রাখলে এনাফ। হ্যাঁ, এবং তিনি কত তারিখে প্রধান উপদেষ্টা হন, এই তারিখটা মনে রাখবা। এবং তার দেখো কয়টা ডিগ্রি আছে, দেখো 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন, 62টা। এবং কত সালে নোবেল পুরস্কার পায় সেটাও তোমাকে জানতে হবে, বুঝতে পেরেছো? এবং তিনি প্যারিসে দেখো তার নামে একটা রাস্তা আছে, প্যারিসে তার নামে একটা রাস্তা আছে, কত বড় ব্যক্তিত্ব, বুঝতে পেরেছো? প্যারিসে তার নামে কি আছে? রাস্তা আছে। তাহলে এখান থেকে তোমার তারিখগুলো এক নজরে মনে রাখবা। এবং তার গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য কি ছিল বলতো? এই যে দরিদ্র দূরীকরণ, বাংলাদেশ থেকে কি হবে? দরিদ্র দূরীকরণ। এবং এইটা এমসিকিউতে আসে, এই প্রশ্নটা যে মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পরে কোন দেশে আগে সফর করতে যায়? যুক্তরাষ্ট্র। প্রথম শক্তিধর একটা রাষ্ট্র, বুঝতে পেরেছো? 62টি জোবরা গ্রামে। ভেরি গুড, সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই গুম বিরোধী কমিশন, বাংলাদেশের গুম নিয়ে অনেক ঝামেলা, এগুলো রিডিং দিবা, অতটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু নতুন একটা ভাইরাল টপিক। হ্যাঁ, শহীদ জুলাই স্মৃতি, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। জুলাই স্মৃতি, শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন দেখো 12 সেপ্টেম্বরে তৈরি হয়। এবং এর কি অন্তর্বর্তী সরকারকে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন এই যে 100 কোটি টাকা অনুদান দেয়। কে দান বলতো? অন্তর্বর্তীকালীন সরকার 100 কোটি টাকা দেয়। অর্থাৎ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যারা যারা শহীদ হয়েছেন, যারা যারা আহত, তাদের পরিবারকে এত লক্ষ করে টাকা দেওয়া হয় এই শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে। এবং এইখানে সব থেকে ভাইরাল টপিক হচ্ছে এইটা যে কোন কোন দিবস বাতিল করা হয়েছে। তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ, তাই বলে যাওয়ার বই কিনো না, জানো বই কিনবা না এমনটা না, কিন্তু এর ভিতরে কিন্তু অনেক তথ্য আছে, বুঝছো? এখান থেকে সারাংশটুকু নিংড়ায়ে এখানে তুলে ধরা হয়েছে, বুঝছো? এখন যাই হোক, 7ই মার্চ বাদ দেওয়া হবে,
17 মার্চ, 5 আগস্ট, 8 আগস্ট। এই যে তোমার দেখো বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, একটা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে হবে। ওই যে ওবায়দুল কাদের পড়ে গেছিল না, ওই দিবস দেখো 12 তারিখ মানে অফ করে দিবে। 4 নভেম্বর যে সংবিধান দিবস ছিল আগেও থাকবে না। ওই যে 18 আগস্ট শেখ রাসেল দিবস ছিল, ওটাও অফ হয়ে যাবে, দেখছো। এবার বিশ্ব প্রামাণ্য ইতিহাসের ভিতরে দেখো কি কি আছে। এই যে ইউনেস্কোর কাহিনীগুলো পড়বা, বুঝছো। এভারেস্টের বাংলাদেশের যে 6 জন, যে দ্বিতীয় এভারেস্ট নারী হচ্ছে ওয়াসফিয়া নাজরিন, নিশাত মজুমদার, এম এ মুহিত ইব্রাহিম। এই নামগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পাহাড় পর্বত নদী নালা এগুলো সম্পর্কে পড়ার সময় এগুলো পড়ে নিবা, হ্যাঁ। এবং দেখো এখানে কি আছে, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃত দেওয়া হয় কাকে? এই যে সুলতানা ড্রিমসকে কি হয়, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা লেখা একটা বই, সেই বইটাকে তিনি কি হয় বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য আকারে ঘোষণা করা হয়। বুঝতে পেরেছো? পরীক্ষায় এগুলো কিন্তু ভুল করলে চলবে না, বুঝতে পেরেছো ভাই? আপনাদের মেডিকেল জিকে বইটা কি গাজীপুর লাইব্রেরি গুলাতে পাওয়া যাবে? বাংলাদেশের সকল লাইব্রেরিতে অ্যাভেলেবল, বুঝতে পেরেছো? তোমরা নিকটস্থ লাইব্রেরিতে যাবা, গিয়ে বলবা যে ভাইয়া, ওই দোকানদারকে বলবা যে আঙ্কেল, যে হাইলাইটস মেডিজিকে আছে বই, ফাইনাল সাজেশন যেটা বেরোইছে, এই দেখো ফাইনাল সাজেশন। এই যে এখানে বইয়ের চিত্র তো এখানে দেওয়া আছে, দেখো এই যে এইখানে এইরকম করলেই তুমি হয়ে যাবে, বুঝছো। তারপরে দেখো সাম্প্রতিক ঘূর্ণিঝড় সম্পর্কে একটু পড়বা, এতটা গুরুত্বপূর্ণ না যদিও টপিকটা। দেখো কোন কোন ঝড় আসছে দেখো তো। এই যে বঙ্গোপসাগরের দানা ঝড় বাড়ছিল, দানা শব্দের অর্থকে দেখো, দানা শব্দের নামকরণ করা হচ্ছে কাতার, হ্যাঁ। আর মূল্যবান মুক্তা, দানা শব্দের অর্থ কি? মূল্যবান মুক্তা, মনে থাকবে। এবং এই যে রিমাল ঝড় আসছে, রিমাল মানে বালু, এটা আরবি শব্দ, হ্যাঁ। কোন দেশ কে নামকরণ করে এক নজরে পড়ে গেল, এটা খুবই গুরুত্বপূর্ণ না, বুঝছো। আরেকটা জিনিস দেখো, এই যে মোখা মানে দেখো উন্নত মানের কফি, কফির মতো আকার ধারণ করবে ঝড়টা আর কি, বুঝতে পেরেছো? ফাইন না? মোখা। আচ্ছা ঠিক আছে। ইয়েমেনের একটি শহরের নাম মোখা, হ্যাঁ, এটা কফির জন্য বিখ্যাত। দেখো কফির শহর মানে ইয়েমেন, যেহেতু ইয়েমেন নামকরণ করে তাই এটার নাম এরকম করা হয়, বুঝছো। ফারাক্কাবাদ, এই বাঁধ নিয়ে মারামারি। দেখো ফারাক্কাবাদ এটা কোথায় দেওয়া হয়? গঙ্গা এবং পদ্মায়। এটা গজলডোবা বাঁধ বলা হয়, এবং তিস্তাবাদ, হ্যাঁ। এই 3টা বাঁধের নাম মনে রাখবা। বাংলাদেশের ট্রাস্ট প্রকল্পগুলো এক নজরে দেখবা, মেট্রো রেল প্রকল্প, কর্ণফুলী টানেল প্রকল্প, আন্তর্জাতিক বিমান যে 3য় টার্মিনাল তৈরি করছে, মেট্রো রেলের নারী চালককে, মেট্রো রেল উদ্বোধন করে কে, মেট্রো রেলের কয়টা স্টেশন, হ্যাঁ, উত্তরা মতিঝিল পর্যন্ত দৈর্ঘ্য কত, এগুলো জাস্ট এক নজরে দেখবা। এবং কত সালে চালু হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। টানেলের দৈর্ঘ্য মনে রাখবা, কোন নদীতে করা হয় এটা মনে রাখবা, এই 1 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। কোন নদীতে, সবাই বলো কোন নদীতে? আচ্ছা, দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্রের কোথায় অবস্থান করে বলো তো? বায়ু বিদ্যুৎ কেন্দ্র আর জল বিদ্যুৎ কেন্দ্র কোথায়, আর বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায়? এই দুইটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং জল বিদ্যুৎ কেন্দ্র, এই দুটো কমেন্ট করো তো। বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং আশরাফুল ইসলাম আতিক, আমি শুধু মেয়েদের কমেন্ট পড়ি, ছেলেদের কমেন্ট পড়ি না। মেয়েরাই তো বেশি ক্লাস করছে, এখন ছেলেদের কমেন্ট কি চোখে ভাসবে না? মেয়েরা, তোমরা দরকার হলে তোমার ফ্রেন্ডদেরকে কল দিয়ে ডেকে নিয়ে আসো, বুঝছো। রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ সংস্থার নাম হচ্ছে রোসাটম, বুঝতে পেরেছো? রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ সংস্থার নাম। প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা কিন্তু পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। শাহজালাল বিমানবন্দর থেকে দেখো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুতুবখালী পর্যন্ত বিস্তৃত। এইবার দেখো স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে দেখো, আমরা একটু আন্তর্জাতিক পোর্শন চলো একটু পড়ে নিই। আন্তর্জাতিক, এই যে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি চুক্তি স্বাক্ষরিত হয় কত, কয় তারিখে? নেপাল থেকে, বলো তো নেপাল থেকে কয় তারিখে স্বাক্ষর চুক্তি করে? নেপাল থেকে, এটা অ্যানসার করো, এটা অ্যানসার করতে থাকো। নেপাল থেকে হচ্ছে 3 অক্টোবর 2024, 3 অক্টোবর 2024, এগুলো মনে রেখো, হ্যাঁ। দেশের সর্বকনিষ্ঠ দাবা মাস্টার কে? দেশের সর্বকনিষ্ঠ দাবা মাস্টার কে বলো তো? আন্তর্জাতিক দাবা মাস্টার কে? সবাই বলো। মন দিয়ে যে খেলে সেই হচ্ছে জেতে, তাহলে মনন রেজা, বুঝতে পেরেছো? মনন রেজা মনে থাকবে, মনন রেজা। এই যে রোসাটম, ঠিক আছে। হাসান হাবিব,
শাহিনা আক্তার মায়া। ভাই এআই তো ছেলেটার কমেন্ট পড়লো, তাহলে ওই ছেলেটা কি মেয়ে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা অ্যাটাক করো না পরস্পরকে। একজন মানুষকে যদি তুমি কষ্ট দাও, পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্রের নাম কি বলতে পারবা? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম কি? তুমি বলতে পারবা না। মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে আমাদের জিহ্বা। এই জিহ্বা দেবে তুমি যদি কাউকে একটা আঘাতমূলক কথা বলো, সেটাকে আর কখনো ফিরিয়ে নেওয়া যায় না, তার মনে যদি একবার দাগ কেটে যায়। বুঝতে পেরেছো? তাহলে এই অস্ত্র দিয়ে আঘাত করলে সেই মানুষকে আর মন আর জোড়া লাগাইতে পারবে না, কিন্তু এটা গুলি করলে সেই গুলি চিকিৎসা আছে, সার্জারি করে। কিন্তু একটা মানুষকে কথা বলে ফেললে সেই কথাটা সে আজীবন মনে রাখে, এটা কি তুমি জানো? সো কাউকে পার্সোনাল করে অ্যাটাক দিও না। যে অ্যাটাক দিছে না, আমি দেখছো ওরা কিছু বলেছি? কিছু বলেনি। এটা শিখতে হবে তোমাকে। হ্যাঁ, এই যে জিহ্বা বলে দিছো, হাসান হাবি, সুরা সুলতানা, এই আগে জানতে নাকি এখন শিখলে বলো? আচ্ছা, দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক দাবা মাস্টার হচ্ছে মনুর রেজা। ঠিক ভাই, আমি এখন ভাত খাবো। খা, ভাত খা। এই টিকাগুলোর নাম পড়ে নিও, হ্যাঁ, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই যে টিকা থেকে একটা প্রশ্ন আসছিল কিন্তু, এই যে কনজুগেট ভ্যাকসিন কোনগুলা? হ্যাঁ, জাপানিজ এনসেফালাইটিস। প্রবাসী আয় সূচক মনে রাখবা, বিশ্ব অঙ্গনে বাংলাদেশ। এখান থেকে জাতিসংঘ, ইউএনডিপি, ইউএনএফএ, হ্যাঁ, ইউনেস্কো, এগুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। দেখো বাংলাদেশের অবস্থান, ই পাসপোর্ট কবে চালু করে, মেট্রো রেল কবে, সাবমেরিন কবে, কততম স্থান, 5G সেবা কত সালে প্রতিষ্ঠিত করা হয়, পরমাণু ক্লাব। হ্যাঁ, সাম্প্রতিক নিয়ে এই যে সাম্প্রতিক কি কি ঘটনা ঘটছে বলো তো? এই যে তোমার শ্রীলঙ্কার 10তম প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। হ্যাঁ, আবার হচ্ছে যুক্তরাষ্ট্রে 4 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনগুলো পড়বা। এই যে হামাস ইসরায়েলের কাহিনীগুলো এখানে দেখো কত সুন্দর করে দেওয়া আছে। এই কাহিনীগুলো এখান থেকে সুন্দর করে পড়তে হবে। কে কিভাবে গণহত্যা চালায়, কত হাজার মানুষ মারলো, প্রায় 46,000 মানুষ মেরে ফেলাইছে এই ইসরায়েল কিন্তু অনেক খারাপ। সার্কের বর্তমান মহাসচিব হচ্ছে গোলাম সরোয়ার। দেখছো, মুসলিম। সার্কের বর্তমান মহাসচিবের নাম কি? গোলাম সরোয়ার। এটা মনে রাখতে হবে তোমাকে। এই যে সার্ক অনূর্ধ্ব, এরা কিন্তু শিরোপা জয় করেছে বাংলাদেশ, এটা কিন্তু লাগবে। এই যে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে পরাজিত করে 25 আগস্ট 2024। এইগুলো কিন্তু তোমার সাম্প্রতিক খেলাধুলা বিষয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন, সবচেয়ে বড় অর্থদাতা কে বলতো? সবচেয়ে বড় অর্থদাতা কে? সবচেয়ে বড় অর্থদাতা কে? সবচেয়ে বড় অর্থদাতা কে বলতো? এইটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক কিন্তু বিশ্বের এখন সবথেকে ধনী ব্যক্তি, ইলন মাস্ক। হ্যাঁ, আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে 24 সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের তিনি কিন্তু প্রেসিডেন্ট, আর কিন্তু জো বাইডেন নাই। হ্যাঁ, 1 অক্টোবর 2024 সালে ইসরায়েলে পরিচালিত ইরানের হামলার নাম কি ছিল? এটা পরীক্ষায় আসতে পারে, বুঝছো? আন্তর্জাতিক থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যদি তোমরা এগুলো পারবা না, কারণ তোমরা এগুলো পড়োনি, বুঝছো? এই যে ইসরায়েল হামলা চালালো, ইরান প্রথম বৃহত্তর পরিসরে 200-র মতো রকেট তোমার নিক্ষেপ করা হয়েছিল। সো এই রকেটটার নাম কি? এই অপারেশনের নাম কি? উত্তরে দেখো, অপারেশন ট্রু প্রমিস। এখন ভাই এই তথ্যগুলো কোথায় পাবো? এই তথ্যগুলো কোথায় পাবো? এই বইটা কিনলে এনাফ, এই বইটা কিনলে এনাফ, বুঝছো? এখান থেকে পেয়ে যাবা। এবার দেখো, কোন দেশে মাথাপিছু গ্রিন হাউস নির্গমনের শীর্ষ রয়েছে? হ্যাঁ, আচ্ছা, গ্রিন হাউস যদি তৈরি করে, গ্রিন হাউস গ্যাস, তাহলে সে দেশ থেকে কি করো? তুমি পালায়ন করবা না? সত্যি কথা বলো তো। এটা মনে রাখে সহজ। এইটা যদি আসে তাহলে আমি পারবানি। অনেকে যার ব্রেন খারাপ বা একদম মনে করো ব্রেনে ধরে না পড়াশোনা, তারা এই প্রশ্ন দিলে পারবে। গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়, তাহলে খারাপ গ্যাস, তাহলে আমি পালাবো, তাহলে এখানে হবে পালাও। হ্যাঁ, এই যে পালাও। তাহলে গ্রিন হাউস নির্গমনের সব থেকে শীর্ষে আছে কে? পালাও। পোপ ফ্রান্সিস ইউনিস 30 ক্লাব চালু করে কোথায়? 30 ক্লাব চালু করে, এটা কিন্তু আমরা রিডিং পড়ার সময় পড়েছি। 30 তত্ত্ব, এটা হচ্ছে রোমে 30 তত্ত্ব রোমে চালু করে। 30 তত্ত্ব রোমে চালু করে, রোমে, মনে থাকবে। 30 তত্ত্ব রোমে চালু করে, রোমে। হ্যাঁ, পথের পাঁচালী চলচ্চিত্রের দুর্গা চরিত্রের প্রকৃত নাম কি? পথের পাঁচালী চলচ্চিত্রের দুর্গা চরিত্রের প্রকৃত নাম কি? দুর্গা চরিত্র বলো তো। দুর্গা চরিত্রের, আমার ব্রেইনে ধরে না ভাইয়া পড়াশোনা। তোমার ও সানজের স্বামী কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বলতেছে আমার মাথায় এগুলো ধরে না।
তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিবা তারা আপুকে নক দিও, বুঝছো? পথের পাঁচালী চলচ্চিত্রের দুর্গা চরিত্রের প্রকৃত নাম কি হবে বলো তো? উমা দাশগুপ্ত। এটা কিন্তু পরীক্ষায় ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, উমা দাশগুপ্ত। এটা হচ্ছে সাহিত্য নিয়ে পড়াশোনা আর কি। হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কর্তৃক অনুদিত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সর্বশেষ চতুর্থ টিকার নাম কি? ম্যাট্রিক্স এম, সেকোলিন, সিভ্যাক্স এন্ড সিরামিন। বলো তো, এই যে হু কর্তৃক এইচপিভি, হ্যাঁ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, প্যাপিলোমা মানে কিন্তু ক্যান্সার, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হ্যাঁ, এটা হচ্ছে সেকোলিন ভাইরাস টিকা, সেকোলিন টিকা। চতুর্থ টিকার নাম কি? সেকোলিন। হ্যাঁ, এটা দেখো বিশ্বের প্রথম এবং একমাত্র উড়ন্ত চক্ষু হসপিটাল অরবিস সর্বশেষ বাংলাদেশে আসে কবে? উড়ন্ত হসপিটাল অরবিস। হ্যাঁ, অরবিস হচ্ছে উড়ন্ত হসপিটাল। বলো তো এটা কয় তারিখে, উড়ন্ত হসপিটাল কয় তারিখে আসে বলো তো? এটা সবাই কমেন্ট করো। উড়ন্ত হসপিটাল কয় তারিখে আসে সবাই বলো? উড়ন্ত হসপিটাল সবাই কমেন্ট করো। এটা হচ্ছে 14 নম্বর 2024, 14 নম্বর 2024, 14 নম্বর 2024। ভাই একটাও পারে না, কারণ তুমি তো একদম নতুন, তোমাকে পড়তে হবে আন্তর্জাতিক সম্পর্কে। কারণ একটা দিয়ে দিলে মনে করে 1 মার্ক অনেক মার্ক, হ্যাঁ, মেডিকেলে। এখন তুমি যদি না পারো তো অন্য কেউ পারবে না, বাট পড়ে রাখা তো উচিত না? তুমি যদি না পারো সেটা, তাহলে অন্য কেউ পারবে না, এটা মনে রাখবা। কারণ সবাইকে কঠিন ফেস করতে হবে, সবাই আন্তর্জাতিক পড়েনি, বুঝতে পেরেছো? 14 নম্বর 2024, তাও অতগুলো তারিখ মনে রাখার দরকার নেই তোমার। হ্যাঁ, তারিখগুলো যদি বেশি বেশি তারিখ থাকে তাহলে মনে করো তারিখগুলো স্কিপ করো, একটা তারিখের জন্য ব্রেনটা অত ভারী করো না। হ্যাঁ, ইউরোপের উড়োজাহাজের সংস্থা এয়ারবাস সম্প্রতি কোন দেশে আঞ্চলিক চালু করা হয়? এয়ারবাস চালু করা হয়েছে সৌদি আরব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এয়ারবাস চালু করা হয় কোথায়? সৌদি আরবে। দেশের জিনিস নিয়ে পড়তে হবে। জাতিসংঘের ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের বর্ষ কোনটিকে ধরা হয়েছে? আমরা আর একটা এমসিকিউ আছে, বুঝছো? আর একটা এমসিকিউর পরে আমাদের ক্লাস মেবি শেষ হবে। আর কিছু আন্তর্জাতিক প্রশ্ন আছে যদিও। টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটকের আন্তর্জাতিক বর্ষ কোনটিকে ধরা হয় বলো তো? আন্তর্জাতিক বর্ষ কোনটিকে ধরা হয় এটা বলো? আন্তর্জাতিক বর্ষ এই যে টেকসই বলে কি হবে? 27, টেকসই 27। তাহলে 2027 সালে এই যে আন্তর্জাতিক বর্ষ হিসেবে ধরা হয়েছে। এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। হ্যাঁ, টেকসই মানে একই কথা, আগেরটা কিন্তু এটা একই কথা। এসডিজি মানে কি জানো? এসডিজি মানে কি সবাই বলো? ভাইয়া কিভাবে পড়বে এখন, অনেক গ্যাপ, আর যা কমপ্লিট করছি সব ভুলে যাচ্ছি। সে ভুলে যাওয়া স্বাভাবিক, না ভুলে যাওয়া অস্বাভাবিক, বুঝতে পেরেছো? তুমি কোনো কিছু ভুলে যাচ্ছ, এটা স্বাভাবিক, তুমিও ভুলো আমিও ভুলি, বাট মনে রাখাটা অস্বাভাবিক। তুমি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার পড়বা আর বইয়ের পেজ ছিঁড়ে লাস্টে ফেলে দিবা, পাশে ফেলে দিবা দলামালা করে? এটা শেরে বাংলা একে ফজলুল হক করতো। যাই হোক, তোমার কাছে ভুলে যাওয়া এটা স্বাভাবিক, বুঝছো? তাহলে তুমি মানে মন খারাপ করবা না। আমিও ভুলে যাই, তুমিও ভুলে যাবা, এক সময় সব ভুলে যাবা, কিন্তু কিছু অংশ থেকে যাবে, 25% মেমোরি থেকে যাবে, ওইটা হচ্ছে কাজে লাগবে। এসডিজির কত নম্বর ধারায় হচ্ছে উল্লেখ করা হয় বলো তো? এসডিজির 14 নম্বর ধারায় এটা উল্লেখ করা হয়। তোমরা এগুলো পারবা না, হ্যাঁ আমি জানি। 14 নম্বর ধারায়। এই যে আমাদের ক্লাস শেষ, তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য লাস্ট মেসেজ, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক ভালো করার জন্য এই বইয়ের কোনো বিকল্প নেই। এই বইটা খুব সুন্দর করে গুছানোভাবে দেওয়া আছে। আমাদের কি হিসেবে বলবা? সাজেশন, ফাইনাল সাজেশন, মেডিজিকে হাইলাইট পাতলা বই। বড় বইটা এখন কিনে তুমি শেষ করতে পারবা না। সো এই বইটা তোমার জন্য অনেক উপকার আসবে বলে আশা করি। সবাই ভালো থাকো। ক্লাসটা কেমন হইলো জানাও। হ্যাঁ, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবার জন্য দোয়া রইলো। পরিশ্রম কখনোই বৃথা যায় না, তার প্রমাণ কিন্তু আমি, বুঝতে পেরেছো? প্রচুর পরিশ্রম করেছে, এগুলো বলতে চায় না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।